আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। এই চিড়িয়াখানায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় 191 প্রজাতির 2150টিরও বেশি প্রাণী রয়েছে। প্রতি বছর প্রায় 30 লক্ষ দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। তাহলে চলুন ঘুরে আসি চিড়িয়াখানার ভিতর থেকে। প্রথমে 1950 সালের 26শে ডিসেম্বর ঢাকার সেগুনবাগিচায় কয়েকটি হরিণ, ময়ূর, বানর ও হাতি দিয়ে চিড়িয়াখানাটি স্থাপন করা হয় এবং পরবর্তীতে 1974 সালের 23 জুন চিড়িয়াখানাটি স্থায়ীভাবে মিরপুরে উদ্বোধন করা হয়। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য পার পার্সন 50 টাকা করে, আর 2 বছরের নিচে যাদের বয়স তাদের কোনো টিকিট লাগবে না। টিকিট কাটার সময় আপনারা দেয়ালে কিছু নিয়মাবলী পোস্টার দেখতে পাবেন, যেমন বাহির থেকে কোনো খাবার নেওয়া যাবে না এবং পোষা প্রাণী নিয়ে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এই তো এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে যাওয়ার প্রবেশ পথ। এখানে টিকিট জমা দিয়ে দেন ভিতরে প্রবেশ করতে হয়। এই তো চলে আসলাম আমরা চিড়িয়াখানার ভেতরে। চিড়িয়াখানার ভেতরে ঢুকতে প্রথমে আমরা চিত্রা হরিণের বিশাল বড় এরিয়া দেখতে পেলাম। চিত্রা হরিণ মূলত সুন্দরবনে বসবাস করে এবং হরিণ জাতির মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে এবং সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াতেও পারে। আমার ছেলে তো চিড়িয়াখানাতে ঢুকেই হরিণ দেখতে পেয়ে মাশাআল্লাহ খুবই খুশি হয়েছে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম খুব সুন্দর একটি কাঠবিড়ালি। একমাত্র কাঠবিড়ালি চিড়িয়াখানায় কোনো খাঁচায় আবদ্ধ থাকে না। কিছু দূর এগিয়েই দেখতে পেলাম চিড়িয়াখানার পরিপূর্ণ মানচিত্র, আর একটু সামনে এগিয়ে দেখতে পেলাম রেসাস বানরের খাঁচা। এরা সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে বসবাস করে। এরা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এরা মানুষদের চোখ বড় বড় করে ও মুখ হা করে ভয় দেখায়। বানর হচ্ছে প্রচণ্ড রকমের দুষ্ট একটি প্রাণী। ছোট বড় সকলেই বানরের এই দুষ্টুমিগুলো উপভোগ করছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাখিদের রাজ্যে। প্রথমেই দেখতে পেলাম ম্যাকাও প্রজাতির পাখি। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তারপর আমরা দেখতে পেলাম কালো গলার বক। বাংলাদেশ, ভারত, নেপালে মূলত এদের বসবাস স্থল। এছাড়াও এদের কিছু সংখ্যা পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়াতেও দেখা যায়। এরপরের খাঁচায় দেখতে পেলাম হাড়গিলা। এরাও বক পরিবারের অন্তর্ভুক্ত। এদের মাথা, টাক ও গলায় কোনো পালক থাকে না। এর পরের খাঁচায় ছিল সাসক্রেন। এরা ভারতীয় উপমহাদেশে ও অস্ট্রেলিয়াতে বসবাস করে। এরা জলজ গাছের শেকড়, পোকামাকড় ও ছোট মাছ খেয়ে থাকে। এরপর একটু দূরে আমরা দেখতে পেলাম মিঠা পানির কুমির। এরা একদমই নড়াচড়া করছিল না, সম্ভবত খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। এরপরে আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় পশু অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কারণ আমরা ছোটকালে হাতে খড়ির শুরুতে আদর্শ লিপির মাধ্যমে বাঘ নিয়ে অনেক কিছুই জেনে থাকি।
তবে বাংলাদেশ ও ভারতের জরিপে দেখা গেছে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগার উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। বাঘ দেখে তো বাচ্চারা এখান থেকে আসতেই চাচ্ছিল না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু লেকের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এখানে 2টা লেক ব্রিজ আছে। এখানকার ভিউটা অসাধারণ, নিমিষেই আপনার মন জুড়িয়ে যাবে। এখানে রয়েছে 2টা ক্যান্টিন। যেহেতু চিড়িয়াখানাটা অনেক বড়, ক্ষুধা লাগলে এখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন, যেমন পানি, ড্রিঙ্কস, টি। এছাড়াও আপনারা ক্যান্টিনে বসে অন্যান্য খাবারও খেতে পারবেন। যদিও খাবারের মান মোটামুটি আছে, কিন্তু দামটা একটু এক্সপেন্সিভ। একটু রিফ্রেশ হয়ে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম শিম্পাঞ্জির খাঁচার সামনে। শিম্পাঞ্জির লেজটা কি বিশাল! চিড়িয়াখানা অনেক বড় একটি এরিয়া, ঘুরে দেখতে গেলে সারা দিন কেটে যায়। আর এত বড় জায়গায় ক্যান্টিন আছে মাত্র 2টি। যেহেতু আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, তাই ওদের জন্য ব্যাগে করে পানি আর রুটি নিয়ে এসেছিলাম। অনেক বড় জায়গা, এখানে হেঁটে হেঁটেই ঘুরে সব কিছু দেখতে হবে, যেন ঘোরাঘুরির ফাঁকে আমি বাচ্চাদেরকে একটু পানি, একটু নাস্তা খাওয়াতে পারি, সেই জন্যই নিয়ে আসা। সেই সময় বাচ্চাদের হাতে রুটির প্যাকেট দেখে শিম্পাঞ্জি বারবার করে তাকাচ্ছিল। আমি শিওর না, হয়তোবা শিম্পাঞ্জিটা ক্ষুধার্ত ছিল। শিম্পাঞ্জির রুটি দেখে একটু একটু করে নিচে আমাদের কাছে নেমে এসেছিল, তাই রুটির প্যাকেট ছেড়ে একটুখানি রুটি তাকে খেতে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর করে রুটি খাচ্ছে। শিম্পাঞ্জির পরের খাঁচাতেই ছিল উল্লুক। উল্লুক খুবই শান্তভাবে নেটের উপরে উঠে বসেছিল। এরপরে আমরা সবাই চলে আসলাম হনুমানের খাঁচার সামনে। আমার হাজব্যান্ডের হাতে বিস্কিট ছিল। বিস্কিট নেয়ার জন্য হনুমান মূলত 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। যত যাই হয়ে যাক, তারা আজকে বিস্কিট লাগবেই। এদিকে আমার হাজব্যান্ডও হনুমানকে বিস্কিট খাইয়েই ছাড়বে। জাস্ট দেখুন কি পরিমাণ যুদ্ধ চলছে এখানে খাবার দেয়া আর নেয়া নিয়ে। অবশেষে দুজনেই সাকসেসফুলভাবে যুদ্ধ শেষ করে। দেখুন কিভাবে খাচ্ছে। সে তো নাছোড়বান্দা, একটা বিস্কিট খেয়ে কি তার পেট ভরে? এত মায়া চেহারা করে বারবার চাচ্ছিল। এখানে যতক্ষণই থাকবো ওদের এই যুদ্ধ চলতেই থাকবে। দ্বিতীয়বারের মতো তাকে আরেকটি বিস্কিট দিয়ে দেন আমরা চলে যাই পরের খাঁচাতে। এর পরের খাঁচাতে ছিল ভারবেট বানর। বানরটি উপরে বসে কলা খাচ্ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সাপের জগতে। তবে দুঃখের বিষয় হলো এখানে অজগর ছাড়া আর কোনো প্রজাতির সাপ নেই।
অনেকক্ষণ খুঁজে খুঁজে দেখেছি, অন্য কোনো প্রজাতির সাপ পাইনি। নেটগুলোর জন্য তেমনভাবে কিছুই দেখা যাচ্ছিল না, আর সাপের ঘরগুলোতে আলোর পরিমাণ খুবই কম। দেখতে দেখতে চলে আসলাম ময়ূরের খাঁচার সামনে। এই ময়ূরকে নীল ময়ূর বলা হয়। ভারতীয় উপমহাদেশে এদের অবাধ বিচরণ। ময়ূরটি নিখুঁতভাবে খাবার খাচ্ছিল। এই খাঁচাটিতে নিচে শুধু একটি ময়ূরই ছিল। নেটের জন্য ঠিকমতো ভিডিও নেওয়া যাচ্ছে না, ওপরে অনেক ময়ূর বসে আছে। কি সুন্দর, তাই না? ময়ূর বরাবরই আমার খুব পছন্দের। আমি অনেক আগে একবার ময়ূরের পেখম মেলে নাচ দেখেছিলাম, তবে আমার ময়ূরের পেখম মেলে নাচ দেখার খুবই ইচ্ছে ছিল, যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম। কিন্তু ব্যাড লাক, ময়ূরটি নাচেনি। যাই হোক, কোনো ব্যাপার না, আমার বাচ্চারা এমনিতেই অনেক খুশি হয়েছে এত কাছ থেকে এত জীবজন্তু দেখতে পেরে। তারা খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। এখানে পাশের খাঁচায় আরও অনেক প্রজাতির ময়ূর ছিল, যেগুলোর নাম আমি জানি না। অনেক বড় চিড়িয়াখানায় অনেক অনেক জীবজন্তু রয়েছে, যেগুলো একটি ব্লগে দেখানো সম্ভব না। ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ব্লগটি 2টি পার্টে তৈরি করেছি। আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট পার্টের জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।